নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ইকুইটি বাংলা। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে মার্কেট নিয়ে আলোচনা করব এবং নিফটির ভিউ নিয়ে আলোচনা করব এবং সেক্টর নিয়ে আলোচনা করব। কোন কোন সেক্টর আগামী সপ্তাহে ভালো পারফর্ম করেছে, কোন কোন সেক্টর ভালো পারফর্ম করেনি, এবং যেহেতু এটা রেজাল্ট সেশন চলছে Q3 FY24, তো কোন কোন সেক্টরে ভালো রেজাল্ট আসছে সেটা নিয়ে আলোচনা করব। এবং লাস্টে আমি দুটো স্টক নিয়ে আলোচনা করব যেগুলো আগামী দিনে ভালো রিটার্ন দিতে পারে। সেই স্টকগুলোর টেকনিক্যাল লেভেল নিয়ে আলোচনা করব এবং তার ফান্ডামেন্টাল নিয়ে আলোচনা করব, কেন এই স্টকগুলো আমি সিলেক্ট করেছি। তো এইগুলো নিয়ে ভিডিওতে আলোচনা করব। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই মার্কেট নিয়ে। মার্কেটে আমরা দেখছি যে মার্কেটের মধ্যে একটা ভোলাটাইল চলছে এবং মার্কেট একটা নিফটির কথা যদি বলি, নিফটি একটা রেঞ্জের মধ্যে এখন ঘোরাফেরা করছে। আমি আগেও বলেছিলাম নিফটি এখন কয়েক কয়েক মাস একটা রেঞ্জের মধ্যে দিয়ে ঘোরাফেরা করবে, নাহলে একটা কারেকশান আসতে পারে। যেহেতু নিফটি কয়েক অনেকটা র্যালি করেছে একতরফা, তো স্বাভাবিক সেখানে একটা কারেকশান টু কনসোলিডেশন আসবেই। তো সেরকমভাবে নিফটি একটা কনসোলিডেশন করছে। মার্কেটের মধ্যে এখন যেটা আমি বলেছিলাম যে একটা কারেকশান আসতে পারে, তো আমাদের সেহেতু একটু ডিফেন্সিভ হয়ে খেলতে হবে। কারণ আমরা অ্যাজ এ ইনভেস্টার বা ট্রেডার আমাদের ক্যাপিটালটাকে সেভ করাটাই আমাদের মেন কাজ। কারণ আমরা সুযোগ অনেক পাবো পরেও, কিন্তু আমার ক্যাপিটালটা যদি আমরা প্রোটেক্ট না করতে পারি, তাহলে আমরা পরে সেই সুযোগটা পেলেও আমরা সেখানে ক্যাপিটাল বা পয়সা আমরা লাগাতে পারবো না। অ্যাজ এ ইনভেস্টার আমাদের সবসময় ক্যাপিটাল অ্যালোকেশন বা রিস্ক ম্যানেজমেন্টটা সবসময় ফোকাস করতে হবে, যাতে আমরা টাকাটা আমরা বাঁচাতে পারি। কারণ এর আগেও আমি অনেকবার এই মার্কেট সাইকেলে দেখেছি অনেক ইনভেস্টার যারা অনেক টাকা গেন করেছে, কিন্তু ঠিকঠাক প্রপার মার্কেটের মধ্যে অ্যালোকেশন করতে পারেনি বলে বা রিস্ক রিওয়ার্ডটা ঠিকঠাক ম্যানেজ করতে পারেনি বলে সেই যে গেনটা হয়েছে সেটা তারা লস করে গেছে। তো এই জন্য আমি বলবো যে একটু মার্কেটে এই সময় একটু স্পেসিফিক হয়ে কাজ করতে। যে আগে যে আমরা হয়েছিলাম যে কোনো স্টক নিচ্ছিলাম, সেই স্টকটা অলরেডি অনেকটা বেড়ে যাচ্ছে, আবার নিচ্ছি বেড়ে যাচ্ছে। কারণ মার্কেট সবসময় একটা একতরফা র্যালি করছিল সেই সময়, কিন্তু এখন সেটা হচ্ছে না। তাই আমাদের স্টক স্পেসিফিক হতে হবে, কোন স্টকে ভ্যালু আছে, কোন স্টক আন্ডার ভ্যালুড আছে, কোন স্টকে ভালো রেজাল্ট এসছে, কোন স্টকে প্রফিট বাড়ছে, সেই সব স্টক দেখতে হবে। এবং আগামী দিনে কোন কোন সেক্টর ভালো পারফর্ম করছে সেই হিসাবে আমাদের স্টক স্পেসিফিক হতে হবে। তো আমিও সেই হিসাবেই আপনাদের স্টক দেবো যে কোন কোন সেক্টর ভালো পারফর্ম করবে আগামী দিনে, তার রেজাল্ট ভালো আসছে। কারণ আলটিমেট আমাদের যেটা কাজ সেটা হচ্ছে আমাদের ক্যাপিটালটাকে প্রোটেক্ট করতে হবে। ক্যাপিটাল যদি আমরা প্রোটেক্ট না করতে পারি, তাহলে আমরা আগামী দিনে মার্কেটে টিকেই থাকতে পারবো না। আলটিমেট আমরা যদি মার্কেট থেকে বেরিয়ে যাই, তাহলে আলটিমেট কোনো লাভ হবে না। তো আলটিমেট আমাদের করতে হবে ক্যাপিটালটা প্রোটেক্ট করতে হবে, এবং যা এই কয়েক 6 মাস বা 1 বছরে যেই প্রফিটটা আমরা আর্ন করেছি সেই প্রফিটটাকে আমাদের ঘরে রাখতে হবে। যেই প্রফিটটা নিয়েছি, ধরুন মার্কেট কারেকশন হলো, সেই প্রফিটটা আমাদের চলে গেল, তাহলে আমরা যে 6 থেকে 1 মাস আমরা এই মার্কেটে এত টাইম দিলাম, এত কিছু করলাম, তো তাহলে কোনো লাভ হবে না, না? তাই আমাদের কি করতে হবে, যে এই প্রফিটটাকে আমাদের কিছু কিছু প্রফিট বুক করতে হবে এবং কিছু কিছু লেভেল ফিক্স করতে হবে আমাদের বিভিন্ন স্টকে, যে সেই লেভেলের নিচে গেলে আমরা সেই প্রফিটটা বার করে নেবো। আবার যেগুলো কারেকশান হচ্ছে কোনো স্টকে, সেই লেভেলের কাছে এলে আমরা সেই স্টকগুলোকে আমরা আবার এন্ট্রি করব। আমি প্রথমেই এর আগের কয়েকটা ভিডিওতে আমি বিশেষ করে পিএসইউ স্টক, যেগুলো রেলওয়ে স্টক নিয়ে আমি বারবার আপনাদের সাথে বলেছিলাম যে স্টকগুলোতে এখন কোনো নতুন এন্ট্রি করবেন না। কারণ প্রত্যেকটা রেলওয়ে স্টক আমি দেখছি এখন থেকে 20 থেকে 25% মধ্যে কারেকশন হয়ে গেছে তার হাই থেকে। ধরুন কোনো একটা ট্রেডার বা ইনভেস্টার সেই হাইতে এন্ট্রি করলো, তাহলে বুঝতে পারছেন তার 25% ক্যাপিটাল চলে যেত। তো আমি যখন বারবার এটা কেন বলি, যে কোনো একটা স্টক যখন একতরফা র্যালি করে, তো অলরেডি তার মধ্যে একটা কারেকশন বা কনসোলিডেশন আসবেই। এটা আমরা এর আগেও অনেক স্টকে দেখেছি, কিন্তু এটা একটা ওল্ড লেসন নিউ ভার্সনে আসে। অন্য অন্য সেক্টরের ক্ষেত্রে বারবার হয়। এর আগে অন্য সেক্টর হয়েছিল কেমিক্যাল সেক্টর 2020-21, তখন কেমিক্যাল সেক্টর একতরফা র্যালি করছিল, কিন্তু কিছু লোক ভেবেছে আরও র্যালি করবে, কিন্তু ওরকমটি হয় না, তারা ক্যাপিটালটা ওখানে হারিয়েছে। তো রেলওয়ে স্টকে আমি বলবো যে একটু ওয়াচ অ্যান্ড আউট করিন, যা ওয়াচ অ্যান্ড আউট করব আমি। যারা আগে থেকে নিচের লেভেল থেকেও যারা রেলওয়ে স্টকে ছিল, আমি তাদেরকে বলেছিলাম যে প্রফিট বুক করে নিতে, কিছুটা প্রফিট বুক করতে। কারণ আলটিমেট প্রফিটটা যদি তার কাছে না থাকে, তাহলে সে কোনো কিছু আলটিমেট কোনো লাভ হয় না। কারণ রেলওয়ে স্টকে যে বেশিরভাগ স্টকে যেটা একটা ইন্ডেক্স থাকে, যেটা আরএসআই, যেটা 90-র কাছাকাছি চলে গিয়েছিল। যখন আরএসআই 90-র কাছাকাছি চলে যায়, তখন সে একটা স্টকে একটা আমাদের মধ্যে একটা কারেকশন আসতে পারে। এবং সেক্টর নিয়ে আমি আলোচনা করব। তার আগে আমি নিফটির ভিউটা নিয়ে দেখে নিই।
দেখি নিফটি কোন লেভেল আছে, আগামী দিনে কোন লেভেলে যেতে পারে। চলো নিফটি ভিউটা আমরা দেখে নিই। এখানে আমরা নিফটির ভিউ দেখছি। নিফটি আমরা যেমন আলোচনা করেছিলাম যে নিফটি একটা রেঞ্জের মধ্যে দিয়ে ঘোরাফেরা করবে, সেরকম নিফটি একটা রেঞ্জের মধ্যেই ঘোরাফেরা করছে। উপর দিকে যে রেঞ্জটা আছে 21,850, আর নিচের দিকে আমি যে রেঞ্জটা ফিক্স করেছিলাম 21,800, তো সেটার মধ্যে দিয়ে নিফটি ঘোরাফেরা করছে। উপর দিকে 21,800 ক্রস করলেও সেখানে সাস্টেন করছে না, আবার নিচের দিকে চলে আসছে। যেহেতু একটা আর্নিং সিজন আছে, আমি মনে করি নেক্সট বাজেট পর্যন্ত নিফটির মধ্যে একটা এরকমই রেঞ্জের মধ্যেই ঘোরাফেরা করবে। কারেকশন হলে ম্যাক্সিমাম এখানে আমি যদি দেখি 20,000 পর্যন্ত যেতে পারে। তো এই হলো আমার নিফটির ভিউ আগামী সপ্তাহ পর্যন্ত। তো আমি এখন আপনাদের সাথে সেক্টর নিয়ে আলোচনা করব যে কোন কোন সেক্টরে ভালো রেজাল্ট আসছে। যেহেতু এটা Q3 FY24 আর্নিং সেশন চলছে, তো কোন কোন সেক্টরে ভালো রেজাল্ট আসছে সেই সেক্টরগুলোর আমরা ফোকাস করব, কারণ আগামী দিনে সেই সেক্টরগুলো ভালো পারফর্ম করবে। তো সেক্টর ওয়াইজ যদি আমি নাম আপনাদের সাথে বলি, সেই সেক্টরগুলো হচ্ছে রিয়েল এস্টেট, অটো, ফার্মা, হোটেল এবং কনস্ট্রাকশন, অটো, এই সেক্টরগুলোতে রেজাল্ট ভালো আসছে। তো আগামী 6 মাস থেকে 1 বছর এই সেক্টরগুলো ভালো পারফর্ম করতে পারে। তো আমরা যদি স্টক দেখি, এই সব সেক্টরগুলো থেকে আমরা স্টক স্পেসিফিক হয়ে স্টক দেখব, তো আমরা তাহলে ভালো একটা রিটার্ন পেতে পারি এখান থেকে। তো আমি এখন রেলওয়ে স্টক নিয়ে আলোচনা করব, যেই পিএসইউ স্টকগুলো যেগুলো কারেকশন হয়েছে, যেগুলো আমি আগের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করেছিলাম যে রেলওয়ে স্টকে একটা কারেকশন আসতে পারে বা পিএসইউ স্টকে একটা কারেকশন আসতে পারে। তো সেই মতো রেলওয়ে স্টকগুলো তার হাই থেকে একটা কারেকশন নিয়েছে। তো এটা যদি আমি আরবিএনএল স্টকের সাথে আলোচনা করছি আপনাদের সাথে, আরবিএনএল স্টক যেখানে হাই ছিল 345, সেখান থেকে লো করেছে 240, একটা 27% কারেকশন দিয়েছে। আমি যদি এর মুভিং অ্যাভারেজটা দেখাই, যে 21 ডেজের যে মুভিং অ্যাভারেজ ডেলিতে, সেটা 20 ডেজ মুভিং অ্যাভারেজ সেটাকেও ব্রেক করেছে। তো এখানে একটা বিয়ারিশ সাইন। তো আমার কাছে যদি আমি এই রেঞ্জে পাই তাহলে আমি এখানে অ্যাড করতে পারি 200 লেভেলে। তো তার আগে আমি অ্যাড করব না। নেক্সট যেটা আমি করব আইআরএফসি। তো আইআরএফসি এখান থেকে একটা 23% কালেকশন নিয়েছে তার অল টাইম হাই থেকে, এবং তার যে 20 ডেজ মুভিং অ্যাভারেজ সেখানে একটা সাপোর্ট নিয়েছে। তো এখানে দেখতে হবে যে এই সাপোর্টের ওপরে যদি রেঞ্জ, এখানে সাপোর্টের ওপরে যদি এখানে রেস্ট করে তাহলে এখান থেকে একটা আপ 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 ট্রেন্ড আবার নিতে পারে। যদি এটা ব্রেক করে তাহলে আমি বলবো আরো ডাউন ট্রেন্ড এই স্টকে আসতে পারে। তো এখানে আমরা যদি দেখি প্রিভিয়াস, এখানে আমরা দেখছি এখানে একটা সাপোর্ট নিয়েছে, তারপর উপরের দিকে গেছে। তো তারপর এখানে নিচে এই যে 20 ডেজ মুভিং অ্যাভারেজ সেখানে ক্রস করেনি। আমি 20 ডেজ মুভিং অ্যাভারেজ কি করে ইউজ করে আমরা স্টকের সাপোর্ট আমরা দেখতে পারি, সেটা নিয়ে আমি পরে একটা আলাদা সেপারেট ভিডিও বানাবো। এবং পাওয়ার সেক্টরে যদি আমি স্টক দেখি, সেখানে আমি দেখি যদি ইরেডাকে দেখি, ইরেডা এখান থেকে একটা যার হাই, সেই হাই থেকে একটা কারেকশন হয়েছে। মোটামুটি এখানে একটা 50%-এর কাছাকাছি কারেকশন হয়েছে, এবং আমার মনে হয় এখানে আর একটু কারেকশন আসতে পারে। যদি এই জায়গাতে সাপোর্ট নেয় তো এখান থেকে একটা আবার একটা আপডেট, এখানে যদি এই যে 20 ডেজ মুভিং অ্যাভারেজ যে সাপোর্ট নেয়, তো সেখান থেকে একটা আবার একটা মোমেন্টাম দেখতে পারি। তো এই 20 ডেজ মুভিং অ্যাভারেজটা প্রত্যেকটা স্টকের ক্ষেত্রে ক্রুশিয়াল। এটা হচ্ছে শর্ট টার্ম, যেটা হচ্ছে একটা ট্রেন্ড, সেই ট্রেন্ডটাকে ডিফাইন করে এই 20 ডেজ মুভিং অ্যাভারেজটা। তো এইভাবে আমি স্টকগুলো নিয়ে আলোচনা করলাম। তো আরো দু একটা স্টক আমি দেখে নিই, যেগুলো ইরকন আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে একটা 22%-এর কারেকশন হয়েছে। তো এরকম প্রত্যেকটা রেলওয়ে স্টক 20 থেকে 25% কারেকশন হয়েছে, এবং পিএসইউ স্টকগুলো কারেকশন হয়েছে। তো আমরা যদি সেইভাবে আমরা যদি স্টকগুলোকে, আমি প্রথমেই বলেছিলাম যদি আমরা এখানে একটা এন্ট্রি না নিই তাহলে আমার জন্য খুব ভালো হতো। সেই মতো কারেকশন হয়েছে, আমি এর আগেও ভিডিওতেও বারবার বলেছিলাম এই ব্যাপারটাকে নিয়ে। তো নেক্সট আমি স্টক নিয়ে আলোচনা করব, যে স্টকগুলো আমি আপনাদের জন্য এই আগামী সপ্তাহ থেকে কয়েক মাসের জন্য আমি সিলেক্ট করেছি, এবং দুখানা স্টক সিলেক্ট করেছি আমি আপনাদের জন্য। প্রথম যে স্টকটির নাম হচ্ছে সেটা হচ্ছে কেসিপি লিমিটেড।
এই কেসিপি লিমিটেড স্টকটা একটা যে হাই ছিল 2018 জানুয়ারি, সেটাকে এখানে 2021-এ ব্রেক করার চেষ্টা করেছিল, ব্রেক করতে পারেনি। তো লাস্ট এখানে এসে আমাদের 2024-এ জানুয়ারিতে ব্রেক করেছে এবং সেখানে একটা ভলিউমের সাথে ব্রেক করেছে এবং এটা একটা সিমেন্ট সেক্টরের স্টক। এবং যেহেতু আমি ভিডিওতে আপনাদের সাথে বলেছিলাম যে সিমেন্ট সেক্টর ভালো রেজাল্ট করছে, যখন কোনো স্টক ভালো রেজাল্ট আসে বা ভালো সেই সেক্টর রেজাল্ট করে, সেই সেক্টরে একটা টেলউইন্ড আসে, তো সেই রিলেটেড স্টকগুলো ভালো রিটার্ন দিতে পারে। তো সেই হিসাবে আমি স্টকটা আপনাদের জন্য সিলেক্ট করেছি। স্টকটা যে চার্ট প্যাটার্ন সেটাও খুব ভালো আছে। একটা এখানে অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্ন হচ্ছে, যখন অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্ন হয় তখন একটা ভালো রকম রিটার্ন আশা করি। তো অলরেডি স্টকটা আগের মাসে যে ক্যান্ডেল সেখানে একটা ব্রেক করেছে এবং যদি এখানে একটা দোজি টাইপের ক্যান্ডেল হয়েছে এবং এখানে দেখছি প্রাইসটা নিচের দিকে এসেছিল। যদি আমরা প্রাইসটা একটু নিচের দিকে পাই, যে আমাদের এই লেভেলটা 171 থেকে 180 কাছাকাছি, তাহলে আমরা এখানে একটা এন্ট্রি নিতে পারি। এবং স্টকটার পি হচ্ছে 15.7, পি খুব একটা বেশি না। যদি ফান্ডামেন্টাল দিক থেকে দেখি, বুক ভ্যালু 2.01। আমরা জানি যে বুক ভ্যালু 2 এর কাছাকাছি হলে বুক ভ্যালু হিসাবে খুব ভালো স্টক হয়। ইন্ডাস্ট্রি পি 26.3, মানে হচ্ছে এই সেক্টরের প্রাইস টু আর্নিং যেটা, সেটা 26, সেই সেক্টরের প্রাইস টু আর্নিং থেকে কম পিতে এটা ট্রেড করছে, তার মানে এটা স্টকটা অলরেডি আন্ডার ভ্যালুড আছে। এবং ডেপ টু ইকুইটি যেটা, সেটা হচ্ছে 0.42। আমরা জানি যে ডেপ টু ইকুইটি যদি 1-এর কম হয় তাহলে সেই স্টকটি ফান্ডামেন্টালি বা তার ব্যালেন্স শিটটা খুব ভালো। তো সেই হিসাবে আমি স্টকটা সিলেক্ট করেছি। আশা করছি এই স্টকটা যদি আমরা এই রেঞ্জের কাছাকাছি আমরা এখানে নিতে পারি, রেঞ্জটা মনে রাখুন 180-র কাছাকাছি, 180 থেকে 70-এর মধ্যে, তাহলে একটা খুব ভালো আমরা এখানে রিস্ক রিওয়ার্ড রেশিও পাবো এবং সেখান থেকে একটা ভালো রিটার্ন আশা করতে পারি আগামী কয়েক মাসের জন্য। এবং এর স্টপ লসটা আমি 160-র কাছাকাছি রেখেছি স্টপ লসটা। যদি বেশি স্টপ লস আপনারা নিতে চান, যে একটু রিস্ক বেশি নিতে চান, সে এই ব্রেকআউট ক্যান্ডেলের লো 147, সেটা একটু বেশি নিচে হয়ে যাচ্ছে, সেটা রাখতে পারেন যদি কেউ লং টার্মের জন্য রাখতে চান। এটা হচ্ছে কেসিপির কথা হলো। নেক্সট যেটা আমি কথাটা বলবো সেই সেক্টরটা বা স্টকটা হচ্ছে আমাদের কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি থেকে। এবং স্টকটা কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি থেকে, স্টকটার নাম হচ্ছে, আমরা নাম শুনেছেন হয়তো যারা এই কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রির সাথে রিলেটেড আছেন, তার নাম হচ্ছে এনসিসি। এখানে আমরা দেখতে পাচ্ছি স্টকটা একটা মাল্টি ইয়ার ব্রেকআউট নিচ্ছে, মানে যে এর হাইটা আমরা দেখি প্রিভিয়াস হাইটা 2008-এ একটা হাই করেছিল, সেই হাইটাকে এখন ব্রেক করার চেষ্টা করছে। যদিও বা এখনো ব্রেক করেনি, প্রাইসটা তার যে হাই, অল টাইম হাই লেভেল, সেটা হচ্ছে আপনার 237, কিন্তু স্টকটি এখন 225-এ ট্রেড করছে। তো আমি যদি বলি অ্যাজ এ ফান্ডামেন্টাল এই স্টকটা খুবই ভালো, যেহেতু আমরা জানি যে বাজেটে ইনফ্রাস্ট্রাকচারের জন্য সরকার অনেক ক্যাপেক্স করছে, ইনফ্রাস্ট্রাকচারকে চারিদিকে ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট করছে। তো সেই হিসাবে ইনফ্রাস্ট্রাকচার আমি মনে করি আগামী 5 থেকে 10 বছরের জন্য ভালো একটা পারফর্ম সেক্টর হিসাবে থাকবে। তো আমি এই স্টকটি 1 থেকে 2 বছরের জন্য আপনাদের রেকমেন্ড করছি। তো আপনারা এটা ভালো করে দেখুন, স্টকটা স্টাডি করুন। এবং যেহেতু একটা আমরা জানি যে মাল্টি ইয়ার ব্রেকআউট হলে কোনো স্টক যখন 10 থেকে 15 বছর, তখন সেখান থেকে একটা ভালো রকম আমরা রিটার্ন পেতে পারি। যদি মানে কমসে কম মিনিমাম ডবল 80% থেকে 100% মিনিমাম রিটার্ন পেতে পারি। কিন্তু টাইমটা এরকম ভাববেন না যে 1 মাসের মধ্যেই রিটার্নটা পেয়ে যাবো, সেটার জন্য একটু ওয়েট করতে হবে 1 থেকে 2 বছর, কখনো কখনো 2.5 বছর 3 বছর ওয়েট করতে হতে পারে। তো এটা একটা লং টার্ম ফান্ডামেন্টাল স্টক হিসাবে এই স্টকটা আমি আপনাদের সাথে আলোচনা করলাম, যে এটা স্টকটা ফান্ডামেন্টালি খুব ভালো এবং অ্যাজ এ সেক্টর হিসাবেও খুব ভালো, এর অর্ডার বুকও ভালো পাচ্ছে। তো সেই হিসাবে এই স্টকটি খুব ভালো স্টক। তো আমি আমার এন্ট্রি যদি বলি 237-এর উপর আপনারা এন্ট্রি করতে পারেন। যদি কেউ এখনো এন্ট্রি করতে চান অল্প কিছু কোয়ান্টিটি এই লেভেলেও নিতে পারেন, রেজাল্টও স্টকটির ভালো এসেছে। যদি স্টকটির ফান্ডামেন্টাল একটু দেখে নিই, ফান্ডামেন্টাল যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে পি হচ্ছে 21.0, 21 পি। ইন্ডাস্ট্রি পি 30, ইন্ডাস্ট্রি পিতে কম পিতে ট্রেড করছে। ডেপ টু ইকুইটিও কম আছে 0.23, খুবই ভালো, একদম কম আছে। প্রাইস টু বুক ভ্যালু 2-এর কাছাকাছি আছে এবং রেজাল্টও এর ভালো এসছে। আগামী দিনে যদি বাজেটে ভালো ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড খুব ইনভেস্টমেন্ট হয় তাহলে স্টকটা ভালো পারফর্ম করবে। তো এই হলো আমার স্টক স্পেসিফিক আলোচনা। এবং এই স্টকগুলো যে আমি আলোচনা করলাম সেগুলো আপনাদের শুধু লার্নিং এর জন্য, কোনো বাই বা সেলের জন্য না। আপনারা বাই বা সেলের জন্য একবার স্টকগুলো নিজে থেকে স্টাডি করুন এবং আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে একবার কথা বলে নিন স্টকগুলো কেনা বেচার আগে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে
এবং আমার স্টক অ্যানালিসিস আপনার ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানান। আর কী কী বিষয় নিয়ে আমি ভিডিও বানাবো সেটা জানান। ভিডিওটি সবার সাথে শেয়ার করুন, চ্যানেলটাকে সাপোর্ট করুন এবং আগামী দিনে আরও ভালো ভালো টপিক নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। নমস্কার।